আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1 ভেক্টর ভ্যালুড ফাংশন বা ভেক্টর মান ফাংশন। তো ভেক্টর ভ্যালুড ফাংশন বা ভেক্টর মান ফাংশন নিয়ে আলোচনা করার আগে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর মান ফাংশন কাকে বলে, ভেক্টর ফাংশনের ডোমেন, এছাড়া কিছু সূত্র রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো দেখো সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। এখানে প্রথমে রয়েছে ভেক্টর মান ফাংশন। এই সংজ্ঞাটা তোমরা জেনে নিতে পারো, কারণ এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে। ভেক্টর মান ফাংশন কাকে বলে? যদি একটি সাধারণ ফাংশনের ডোমেন একটি বাস্তব সংখ্যার সেট এবং রেঞ্জ একটি ভেক্টর সেট হয়, তবে ওই ফাংশনকে ভেক্টর মান ফাংশন বলে। তোমরা চাইলে বই থেকেও পড়ে নিতে পারো। এরপরে রয়েছে ভেক্টর ফাংশনের ডোমেন। মনে করি এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু আই ভেক্টর এফ অফ টি প্লাস জে ভেক্টর জি অফ টি প্লাস কে ভেক্টর এইচ অফ টি একটি ভেক্টর ফাংশন যদি ডি এফ অর্থাৎ ডোমেন এফ, ডোমেন জি, ডোমেন এইচ রিজিয়নে যথাক্রমে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি অংশগুলো সংজ্ঞায়িত হয়, তবে ডিএফ কমন ডিজি কমন ডিএইচ সেটকে এফ ভেক্টর অফ টি ভেক্টর ফাংশনের ডোমেন বলা হয়। এই বিষয়ে বিস্তারিত আমরা আরও জানতে পারবো যখন এর ম্যাথগুলো আমরা ক্যালকুলেশন করব। এরপরে যেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে টি ইকুয়াল টু এ বিন্দুতে এফ ভেক্টর অফ টি ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্ন বলা হবে যদি এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু এফ ভেক্টর অফ এ হয়। আমি আবার বলছি, টি ইকুয়াল টু এ বিন্দুতে এফ ভেক্টর অফ টি ভেক্টর ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হবে। যে শর্তটা সেটা হচ্ছে এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু এফ ভেক্টর অফ এ যদি হয়, আর যদি নট ইকুয়াল হয় তাহলে সেটা কিন্তু বিচ্ছিন্ন। এরপরে রয়েছে এফ ভেক্টর অফ টি ভেক্টর ফাংশনের টি ইকুয়াল টু টি নট বিন্দুতে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর টি নট প্লাস টি এফ ভেক্টর টি নট। এরপরে রয়েছে আর ভেক্টর টি ভেক্টর ফাংশনের টি ইকুয়াল টু এ বিন্দু হইতে টি ইকুয়াল টু বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ আপার লিমিট হচ্ছে বি এবং লোয়ার লিমিট হচ্ছে এ পর্যন্ত চাপ দৈর্ঘ্য যদি এস হয় তাহলে এস বা এল যাই ধরি না কেন, দৈর্ঘ্য এস নির্ণয় সূত্র হবে এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ডিআর ডিটি মডুলাস ডিটি ইকুয়াল টু এই ডিআর ডিটি মডুলাস ডিটি মডুলাস যেটা আছে সেটার পরিবর্তে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার, এর উপরে রুট, এরপরে থাকবে ডিটি। তো এই সূত্রগুলো ব্যবহার করে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা যেই ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে প্রথম তিতাস পাবলিকেশন থেকে আমি প্রতিটা ম্যাথ সমাধান করব। তো প্রথম যেই অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 4 অর্থাৎ 4 নাম্বারের এ নাম্বার অঙ্কটা, 4-এর যে এ নাম্বার অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে, তো 4a-তে যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু আই ভেক্টর সাইন পাই টি প্লাস জে ভেক্টর টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস 1 প্লাস কে ভেক্টর রুট ওভার 2 প্লাস টি ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে। এখানে মূলত 3টা প্রশ্ন করা হয়েছে। 1 নম্বরে বলেছে এই ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে, এরপরে বলা হয়েছে এফ ভেক্টর অফ 0 নির্ণয় করতে হবে, এরপরে 3 নম্বরে বলা হয়েছে টি ইকুয়াল টু -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান, অর্থাৎ ফাংশনের মান বিদ্যমান কি বিদ্যমান নয় সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা এখানে যে ফাংশনটি দেয়া রয়েছে সেটা কিন্তু তুলে নিব। তো সমাধানটা শুরু করছি। প্রথমে প্রদত্ত ফাংশনটি হচ্ছে এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু আই ভেক্টর সাইন পাই টি প্লাস জে ভেক্টর টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস 1 প্লাস কে ভেক্টর রুট ওভার 2 প্লাস টি। তো এরপরে আমরা এই ফাংশনটা তোলার পরে এটাকে ধরে নিব। কিভাবে ধরব, যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে এখানে দেখো আমরা যে ফাংশনটা ধরেছি এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু হচ্ছে আই ভেক্টর এফ অফ টি, অর্থাৎ এখানে আই ভেক্টরের যে সহগ রয়েছে সেটাকে আমরা এফ অফ টি ধরবো। এরপরে জে ভেক্টরের যে সহগ রয়েছে সেটাকে আমরা জি অফ টি ধরবো এবং কে ভেক্টরের যে সহগ রয়েছে সেটাকে এইচ অফ টি ধরবো। তো আমরা এখানে ধরছি আই ভেক্টরের সহগকে ধরব এফ অফ টি
প্লাস জে ভেক্টরের সহগকে ধরবো হচ্ছে জি অফ টি এবং কে ভেক্টরের সহগকে ধরবো এইচ অফ টি। তো এরপরে আমরা এখানে যেটা ধরেছি সেখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো লেখো এখন এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে সাইন পাই টি, যেটা আমরা ধরেছি, অর্থাৎ এফ অফ টিটা সমান সাইন পাই টি। সাইন পাই টি এর পরিবর্তে কিন্তু আমরা এফ অফ টি লিখেছিলাম। তাহলে এখানে টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টি কিন্তু বিদ্যমান। এখানে টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টি বিদ্যমান। অর্থাৎ টি এর আমরা যেই মানটাই দেই না কেন এখানে আমরা কিন্তু সকল বাস্তব মানের জন্য এফ অফ টিটা বিদ্যমান হবে। তাহলে এখানে ডোমেনটা হবে কি, ডি অফ এফ ইকুয়াল টু সকল বাস্তব মানের জন্য, অর্থাৎ সকল রিয়েল নাম্বার। তাহলে সকল রিয়েল নাম্বার যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে এটা ছিল প্রথম এফ অফ টি, যেই ফাংশন এফ অফ টি সেই ফাংশনটার এটা আমরা পেলাম প্রথম ডোমেন, যেটা সকল বাস্তব মানের জন্য বিদ্যমান। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জি অফ টি ধরেছিলাম আমরা টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান। তাহলে আবার জি অফ টি ইকুয়াল টু ধরেছিলাম, এটা জি অফ টি ধরেছি কাকে, টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ানকে। তাহলে টি প্লাস ওয়ান যদি হয় তাহলে এখানে এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা সেটা সমাধানটা কিভাবে করব। ভগ্নাংশ আকারে থাকলে সেটা সমাধান আমরা আগেও করেছি যে টি প্লাস ওয়ান, অর্থাৎ যেই হরটা রয়েছে হর ইকুয়াল টু জিরো, তাহলে টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে টি এর যে মানটা পাবো আমরা টি ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাস ওয়ান ব্যতীত সকল বাস্তব মানের জন্য জি অফ টিটা বিদ্যমান থাকবে। আমি আবার বলছি, ভগ্নাংশের যে হরটা রয়েছে হর সমান জিরো ধরলে এখানে টি এর যে মানটা পাবো অর্থাৎ টি ইকুয়াল টু মাইনাস ওয়ান পেয়েছি, তাহলে টি এর এই মানটা ব্যতীত সকল বাস্তব মানের জন্য জি অফ টিটা কিন্তু বিদ্যমান থাকবে। তাহলে আমরা লিখব টি ইকুয়াল টু মাইনাস ওয়ান ব্যতীত টি এর সকল বাস্তব মানের জন্য জি অফ টি বিদ্যমান। এখন এখান থেকে আমরা কি তাহলে ডোমেনটা বের করব কিভাবে, ডি অফ ডিজি আমাদের কি হবে, ডোমেনটা হবে সকল বাস্তব মান হচ্ছে রিয়েল নাম্বার এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান ব্যতীত মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ এটাকে বাদ রেখে, তাহলে বাদ রেখে মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ডোমেনটা হচ্ছে সকল বাস্তব মান থেকে মাইনাস ওয়ান ব্যতীত, অর্থাৎ মাইনাস ওয়ানকে আমরা বাদ দিয়ে দিব। এরপরে এটাকে যদি আমি একটু লিখতে পারি, সকল রিয়েল নাম্বারকে আমি লিখতে পারি মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত মাইনাস ওয়ান, অর্থাৎ এটা বাদ রেখে। এরপরে আমাদের তৃতীয় যেই ফাংশনটাকে তৃতীয় অংশে যেটা ধরেছি অর্থাৎ কে এর সহগ ধরেছি এইচ অফ টি সমান ছিল √/2 + t। তাহলে আমরা এবার তৃতীয় যেই অংশটা ধরেছি সেটাকে করব। তাহলে আবার এইচ অফ টি ইকুয়াল টু হচ্ছে √2 + t। তাহলে √2 + t যদি হয় তাহলে এখানে যেই কাজটা আমাদের করতে হবে, যদি রুট থাকে, দেখো রুট থাকলে আমরা কিভাবে করব, 2 + t গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0, 2 + t গ্রেটার দেন ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এখানে t গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে -2, t গ্রেটার দেন ইকুয়াল টু -2 যদি হয় তাহলে এটার যেই সংখ্যা রেখাটা হবে সেটা হচ্ছে -2 থেকে, দেখো t এর মানটা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যেটা করছিলাম এখানে আমরা পেলাম t গ্রেটার দেন ইকুয়াল -2, অর্থাৎ এখান থেকে আমরা যেই
সংখ্যা রেখাটা পাবো সেটা হচ্ছে -2 থেকে, টি এর মানটা হবে -2 থেকে -1 0 +1 +2 এভাবে কিন্তু এটা চলতে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে টি গ্রেটার দ্যান ইকুয়াল, যেটা আমরা এই যে এখানে সংখ্যা রেখাটা কাজ করেছি, অর্থাৎ রুটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে 2 + টি এবং গ্রেটার দ্যান ইকুয়াল 0 লিখে সমাধান করে যে মানটা পাবা তাহলে সেটা লিখে দিবা টি গ্রেটার দ্যান ইকুয়াল -2 এর জন্য h(t) বিদ্যমান। তাহলে এখানে কি হবে, ডোমেনটা dh ডোমেন হবে দেখো -2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এখানে যে ইকুয়ালটা আছে এই ইকুয়ালটার জন্য হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং -2 থেকে শুরু। টি এর মানটা হবে বড় হবে, অর্থাৎ -2 এর চাইতে বড় এবং এটা সহ -2 সহ, এখানে সমান থাকার কারণে হচ্ছে -2 সহ, এবং যেহেতু গ্রেটার দেন আছে অর্থাৎ -2 এর চাইতে বড়। -2 এর চাইতে বড় মান কোনগুলো, -1 0 +1 +2 +3 +4 এরকম চলতে থাকবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে যেহেতু -2 পর্যন্ত এখানে এটা শেষ, তাহলে এখানে হবে বদ্ধ ব্যবধি -2 এবং খোলা ব্যবধি হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। মনে রাখবে এখানে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল থাকলে কিন্তু বদ্ধ ব্যবধি দিয়ে দিবে, আর যদি শুধু গ্রেটার দেন শুধু লেস দেন থাকে তাহলে খোলা ব্যবধি দিয়ে দিবে। একবারে সহজ পদ্ধতি, এটা হচ্ছে মনে রাখার জন্য। এরপরে আমরা এখন প্রদত্ত ফাংশনের যে ডোমেন নির্ণয়ের যেই সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা এখন ডোমেনটা নির্ণয় করে ফেলবো ফাংশনগুলোর। তো সূত্রটা আমরা এখানে লিখে দিই। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন যেহেতু 3টা ফাংশন রয়েছে, সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন, বৃষ্টির কারণে আসলে বাইরে অনেক শব্দ হচ্ছে, জানি না কতটুকু ক্লিয়ার হচ্ছে ভিডিওটা, তারপর আমরা করে যাচ্ছি। প্রদত্ত ফাংশনের ডোমেন দেখো ডিএফ কমন ডিজি, আমরা এটাকে ইন্টারসেকশন বলি যেটা আমরা সেট ফাংশনে করেছি। এরপরে হচ্ছে ডিএইচ ইকুয়াল টু, দেখো এখানে ডিএফ আমরা কি পেলাম, ডিএফ যেই এফের যে ডোমেনটা পেয়েছি সেটা হচ্ছে -ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত, ইন্টারসেকশন আর জি এরটা পেয়েছি -ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, সেখান থেকে 1 কম -1, এরপরে ইন্টারসেকশন এখানে পেয়েছি বদ্ধ ব্যবধি -2 প্লাস ইনফিনিটিভ খোলা ব্যবধি। তাহলে এখান থেকে যদি আমরা ডোমেনটা নির্ণয় করতে হয় প্রদত্ত ফাংশনের ডোমেন নির্ণয় করতে হলে এখানে দেখো যেটা কমন আছে, এখানে কোন জিনিসটা কমন আছে, তাহলে এখানে দেখো এখানে কমন, এখানে আছে -ইনফিনিটিভ, এখানে আছে -ইনফিনিটিভ, এখানে আছে -2। প্রথমটার কথা আমি বলতেছি, এখানে -ইনফিনিটিভ, এখানে -ইনফিনিটিভ, এখানে আছে -2। তাহলে এখানে কমন কোনটা, দেখো -2টা হচ্ছে কমন। ইনফিনিটিভের মধ্যে কিন্তু -1 -2 -3 সকল ঋণাত্মক মানগুলো বিদ্যমান, কিন্তু এখানে -2টা হচ্ছে কমন। আমরা কোন জিনিসটা নিই, যেটা প্রত্যেকটার ভিতরে থাকে, প্রত্যেকের কাছে থাকে, সেই জিনিসটাই কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে এখানে ইনফিনিটিভের মধ্যে -1 -2 -3 -4 এভাবে সকল বাস্তব ঋণাত্মক মানগুলোই আছে, কিন্তু -2 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা কমন নিব হচ্ছে -2 এবং তার সামনে রয়েছে বদ্ধ ব্যবধি, নিলাম -2 এবং তারপরেটা সব জায়গায় আছে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে দিয়ে দিলাম প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। এরপরে এখানে যেটা ওই যে আমরা বাদ দিয়ে রেখেছিলাম -1 ব্যতীত, তাহলে সেই -1 ব্যতীত আমাদেরকে লিখে দিতে হবে। তো -1 ব্যতীত লিখে দিলেই আমাদের অঙ্কটা শেষ। এখানে আমাদের এই ফাংশনের অঙ্কটা যে প্রথম যে কাজটা করতে বলছে অর্থাৎ ডোমেন নির্ণয় করতে বলছে, ডোমেন নির্ণয় করা শেষ হয়েছে। এবার আমরা এফ ভেক্টর অফ 0 নির্ণয় করব। তো এফ ভেক্টর অফ 0 নির্ণয় করা কিন্তু একেবারেই সহজ। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অঙ্কটার দ্বিতীয় অংশ, যেখানে এফ ভেক্টর অফ 0 আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এফ ভেক্টর অফ 0 আমরা যেখানে এফ ভেক্টর অফ টি কিন্তু ফাংশনটা দেয়া আছে, এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু আই ভেক্টর সাইন পাই টি প্লাস জে ভেক্টর টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস 1 প্লাস কে ভেক্টর √2 প্লাস টি।
তাহলে যেখানে যেখানে টি আছে ওইখানে আমরা এখন জিরোটা বসিয়ে দিব, একেবারেই সহজ কাজ। তাহলে আই ভেক্টর সাইন পাই টি আছে, তাহলে টি এর জায়গায় হবে 0 প্লাস জে ভেক্টর এখানে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস কে ভেক্টর ডিভাইডেড বাই √2 প্লাস 0। তাহলে এখানে দেখো এটা 0 দ্বারা গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে, এটা 0 দ্বারা গুণ করলে এইখানে পুরোটা 0 হয়ে যাবে, এবং কে ভেক্টর এখানে √2 থাকবে, তাহলে √2 কে ভেক্টর। এটাই হচ্ছে এফ ভেক্টর অফ জিরোর যে মান নির্ণয় করতে বলছে সেই মানটা। এরপরে তৃতীয় অংশ করব। তৃতীয় অংশ বলা হয়েছে টি = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান, অর্থাৎ ফাংশনের মান বিদ্যমান কি না সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো এটা হচ্ছে অঙ্কটার তৃতীয় অংশ। তো তৃতীয় অংশে আমরা দেখব ফাংশনটার মান বিদ্যমান কিনা। তাহলে লিখব এখানে টি = -3 এর জন্য উক্ত ফাংশনের টি = -3 এর জন্য উক্ত ফাংশনের ডোমেন বিদ্যমান না। কেননা আমি বলতেছি উক্ত ফাংশনের এখানে ডোমেন হবে, উক্ত ফাংশনের ডোমেনের অন্তর্গত নয়, অন্তর্ভুক্ত বা অন্তর্গত নয়, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এখানে টি = -3 এর জন্য উক্ত ফাংশনের ডোমেনের অন্তর্গত নয়। কেন নয়, আমরা একটু আগে যে সংখ্যা রেখাটা দেখেছিলাম সেটা যদি তোমরা লক্ষ্য করো, বা এখান থেকে ডোমেনটা যদি লক্ষ্য করো, যে ডোমেনটা আমরা নির্ণয় করেছি এই ডোমেনটার যদি আমি সংখ্যা রেখা অঙ্কন করি, তাহলে আমার যে সংখ্যা রেখাটা হবে সেটা হবে -2, এরপরে হবে -1 ব্যতীত, অর্থাৎ -1 কিন্তু বাদ, এরপরে আমার হবে হচ্ছে 0, এরপরে হবে +1, এরপরে হবে +2, এরপরে এরকমভাবে চলতে থাকবে +∞ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার এই ডোমেনের সংখ্যা রেখা। তাহলে এখানে কিন্তু -3 নাই, দেখো -2 পর্যন্ত এখানে কিন্তু বদ্ধ ব্যবধি দেওয়া ছিল, তাহলে এখানে কিন্তু আমার -2 এর পরে আমরা যেতে পারবো না। তাহলে এখানে টি = -3 এর জন্য উক্ত ফাংশনের ডোমেনের অন্তর্গত নয়। সুতরাং টি = -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নাই। তো এ ছিল মূলত এই অঙ্কটার সম্পূর্ণ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে 17 নম্বর যে অঙ্কটা রয়েছে, আর ভেক্টর অফ টি = i ভেক্টর cos t প্লাস জে ভেক্টর sin t। এখানে একটা ফাংশনের যে লেখচিত্র অঙ্কন করতে হবে আমাদেরকে, একটা সীমা দেওয়া আছে সেটা হচ্ছে 0 <= t <= হচ্ছে 2π। তাহলে আমরা এখানে যেই ফাংশনটা দেওয়া আছে ভেক্টর ফাংশন, সেটা আমরা প্রথমে তুলে নিব। সমাধানটা শুরু করছি। সমাধান। তো দেখো এখানে আছে আর ভেক্টর অফ টি = হচ্ছে আই ভেক্টর cos t প্লাস জে ভেক্টর sin t। এটা হচ্ছে একটা পরামিতিক সমীকরণ। তাহলে আমরা এখানে লিখব ইহা পরামিতিক সমীকরণ। ধরি x = হচ্ছে কি, x = হচ্ছে cos t এবং y = হচ্ছে sin t। x = cos t এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, y = sin t এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 নম্বর সমীকরণকে আমি বর্গ করে যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে বর্গ করব, যোগ হচ্ছে 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। তোমরা লিখবে 1 ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। তাহলে দেখো কি হবে, x² + y² = হবে cos² t প্লাস sin² t। তাহলে এখানে থাকে x² + y², আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা = হচ্ছে 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1, এবং এখানে লিখতে পারি x - 0² প্লাস y - 0² = 1²
এটাও আমরা বৃত্তের সমীকরণের জন্য লিখলাম। তাহলে আমরা লিখব ইহা ইহা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইহা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, যাহার কেন্দ্র, এর কেন্দ্র হবে 0 0 0 0 এবং ব্যাসার্ধ হবে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা r² যেহেতু, তাহলে এখানে হচ্ছে 1, ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে এখন আমরা এর যে বিন্দুগুলো রয়েছে বিন্দুগুলো নির্ণয় করে আমরা এর যে লেখচিত্র রয়েছে সেটা কিন্তু অঙ্কন করব। তো প্রথমে যখন t = 0 তখন xy = হবে, তাহলে তোমরা xy এর স্থলে মানগুলো যখন বসাবে t = 0 বসাবে, তখন তোমরা পাবে হচ্ছে একটা মান পাবে 1, x এর মান 1 এবং y এর মান পাবে 0। যখন t = π/2 বসাবে তখন পাবে xy এর মান, x পাবে হচ্ছে তখন 0 এবং y পাবে 1। এরপরে যখন t = π বসাবে তখন xy এর মানটা বের করে নিবে, তখন xy এর মানটা হবে -1 0। অর্থাৎ তোমরা এখানে যদি মানটা বসাও, যেখানে সমীকরণগুলো রয়েছে সেখানে মানগুলো যখন বসাবে তখন তোমরা মানগুলো অটোমেটিক পেয়ে যাবে। যে লিমিটটা দেওয়া আছে, অর্থাৎ এখানে বলা হয়েছে t এর মান 0 থেকে লেস দ্যান ইকুয়াল 0 থেকে লেস দ্যান ইকুয়াল t এবং গ্রেটার দ্যান আবার লেস দ্যান ইকুয়াল হচ্ছে 2π, অর্থাৎ 2π থেকে ছোট, 2π থেকে ছোট এবং 0 থেকে বড়। তাহলে বসানোর পর তোমরা যে লেখচিত্রটা অঙ্কন করবে, দেখো লেখচিত্রটা আমি এখানে যদি অঙ্কন করি, এটা হচ্ছে y অক্ষ, এখানে নিচে হচ্ছে y', এখানে হচ্ছে x অক্ষ, এখানে হচ্ছে x'। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0 0 এবং প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 1 0। তাহলে এই হচ্ছে 1 0 1 0। এরপরে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 0 1। তাহলে 0 হচ্ছে এখানে এবং 1 y এর মান ধনাত্মক দিকে যাবে, তাহলে এখানে এটা হচ্ছে 0 1 বিন্দু। এরপরে হচ্ছে -1 হচ্ছে এখানে এবং 0, তাহলে এটা -1 0। তাহলে দেখো এখান থেকে শুরু হয়ে এটা কিন্তু এই দিকে চলছে এবং এইখানে এভাবে শেষ হবে। তো এই যে এই দিকে ঘুরলো, এটা কি ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে? এটা অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘোরে আর এটা ঘুরে এসছে এই দিক থেকে, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে আমাদেরকে একটু লেখাটা লিখতে হবে। আমি লেখাটা এখানে ছোট্ট করে লিখছি। এখানে t এর মান বৃদ্ধিতে, এখানে t এর মান বৃদ্ধিতে বৃত্তের বইতে যে লেখাটা আছে সেটা লিখে দিলেই হয়ে যাবে। ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতমুখী, ঘড়ির কাঁটার বিপরীতমুখী, ঘড়ির কাঁটার বিপরীতমুখী। সুতরাং যে লেখাটা বইতে আছে সেটা লিখে দিবে। সুতরাং প্রদত্ত ভেক্টর ফাংশন 0 0 কেন্দ্র এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশ করে, যাহার দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে। লেখাটা তোমরা বই থেকে লিখে নিবে, যেহেতু টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে তাই আমি আর লিখছি না এটা। এর পরের অঙ্কতে চলে যাব। প্রথম অঙ্কটিও বিভিন্ন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা গেছে। তো এই অঙ্কটির লেখচিত্র অঙ্কন করতে হবে। যে ভেক্টর ফাংশনটি আছে সেটা হচ্ছে r ভেক্টর অফ t ইকুয়াল টু হচ্ছে 2i ভেক্টর cos t প্লাস j ভেক্টর sin t। এখানে আমরা প্রথমে যেই প্রদত্ত ফাংশনটি দেওয়া আছে সেটা তোমাদেরকে প্রথমে সমাধানে তুলে নিতে হবে। তাহলে আমরা লিখব প্রদত্ত ফাংশনটি কি, সেটা হচ্ছে r ভেক্টর অফ t ইকুয়াল টু 2i ভেক্টর cos t প্লাস j ভেক্টর sin t। এটা একটা পরামিতিক সমীকরণ। তাহলে এখানে লিখে নিবে ইহা একটি পরামিতিক সমীকরণ। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরে নিতে হবে। তো ধরে নেই x ইকুয়াল টু হচ্ছে 2 cos t এবং y ইকুয়াল টু, এখানে ধরে নেই y ইকুয়াল টু হচ্ছে sin t।
এক্স ইকুয়াল, তাহলে যদি টুটা আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এক্স বাই টু হবে ইকুয়াল টু হচ্ছে কস টি, এটা হলো 1 নম্বর সমীকরণ। এবং এখানে কি ওয়াইয়ের সাইনের কোনো সহগ নেই, তাহলে আমি ওয়াই ডিভাইডেড বাই 1 লিখতে পারি সমান হচ্ছে সাইন টি, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। 1 ও 2 নম্বর সমীকরণকে কি করব, একই কাজ করব পূর্বের অঙ্কটার মতো, 1 ও 2 নম্বর সমীকরণকে বর্গ করব এবং তার সাথে 2টা সমীকরণ যোগ করব। তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই সূত্রে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 1। তাহলে এটা একটা উপবৃত্তের সমীকরণের সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে আমরা লিখব ইহা একটি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণটা কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, সেই সমীকরণের সাথে এটা যেহেতু মিলে গেছে তাই আমরা লিখব ইহা একটি উপবৃত্তের সমীকরণ, ইহা একটি উপবৃত্তের সমীকরণ যার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর, যার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর। সুতরাং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি, আমরা জানি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সমান হচ্ছে 2a এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। আচ্ছা দেখো 2a হচ্ছে কি, আমরা এই যে সমীকরণটাতে যেই উপবৃত্তের সমীকরণের সাথে তুলনা করেছি, উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই এ স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, তাহলে এখানে আমরা এর মান বসিয়ে দিব 2, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 4 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, বি হচ্ছে সমীকরণের 1, তাহলে 2 ইন্টু 1 সমান হচ্ছে 2, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 4 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2। এবার আমরা এর লেখচিত্র যদি অঙ্কন করি, এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা এক্স এবং এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে দেখো এখানে বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে 4 ঘর আছে, আমি এখানে যদি 4টা দাগ কাটা থাকে তাহলে এখানে 4 ঘর পর্যন্ত যাবে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র অক্ষ, তাহলে এটা হচ্ছে 2 ঘর পর্যন্ত যাবে। তাহলে আমাদেরকে এখানে যে লেখচিত্রটা হবে সেটা হবে অনেকটা একেবারে এরকম, এখানে এরকমভাবে লেখচিত্রটা গ্রাফ পেপারে চলে আসবে। তো এই ছিল এই লেখচিত্র অঙ্কনের আরেকটা অঙ্ক। আমাদের পরবর্তী যেই সমস্যাটা রয়েছে ম্যাথে সেটা হচ্ছে 26 নম্বর অঙ্ক তিতাস পাবলিকেশনে, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই বিন্দুতে এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু কস টি আই ভেক্টর প্লাস জে সাইন টি জে ভেক্টর প্লাস টি ডিভাইডেড বাই 2 পাই কে ভেক্টর। এখন আমাদের এখানে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। অবিচ্ছিন্নতা যাচাইয়ের জন্য আমরা যেই সূত্রটা তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি তোমাদের মনে আছে, সেটা হচ্ছে টি ইকুয়াল টু এ বিন্দুতে এফ ভেক্টর অফ টি ভেক্টর ফাংশন অবিচ্ছিন্ন বলা হবে যদি এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু এফ ভেক্টর অফ এ হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে আমরা দেখো এখানে যেটা দেয়া আছে যদি আমরা লিখি সেটাকে লিমিট টি টেন্স টু 2 পাই এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু হচ্ছে এফ ভেক্টর অফ 2 পাই। তাহলে এফ ভেক্টর অফ টি যদি নির্ণয় করি, দেখো এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু দেয়া আছে কি, দুঃখিত, এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু দেয়া আছে আর আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু হচ্ছে কস টি আই ভেক্টর প্লাস সাইন টি জে ভেক্টর প্লাস টি ডিভাইডেড বাই 2 পাই কে ভেক্টর। তাহলে এখান থেকে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এফ ভেক্টর অফ 2 পাই যদি আমরা নির্ণয় করি তাহলে টি এর স্থলে আমরা 2 পাই
বসিয়ে দিব, তাহলে হবে cos 2 পাই আই ভেক্টর প্লাস সাইন 2 পাই জে ভেক্টর প্লাস 2 পাই ডিভাইডেড বাই 2 পাই কে ভেক্টর। আচ্ছা, এখান থেকে দেখো cos 2 পাই ইকুয়াল টু হচ্ছে 1, এখানে হচ্ছে আই, তাহলে 1 ইন্টু আই, তাহলে হবে আই ভেক্টর প্লাস সাইন 2 পাই হচ্ছে 0, এবং যে যখন গুণ করব তখন এটা পুরোটা 0 হয়ে যাবে, এবং এখানে 2 পাই ডিভাইডেড বাই 2 পাই সমান হবে 1 এর সাথে যদি কে গুণ করি তাহলে হবে কে ভেক্টর। তাহলে আমরা এখানে এফ ভেক্টর অফ 2 পাই পেলাম আই ভেক্টর প্লাস কে ভেক্টর। লিমিট টি টেন্স টু 2 পাই এফ ভেক্টর অফ টি যদি নির্ণয় করি, তাহলে এফ ভেক্টর অফ টি লিমিট টি টেন্স টু 2 পাই, এখানে আমরা বসিয়ে দেব এফ ভেক্টর অফ টি। এফ ভেক্টর অফ টি হচ্ছে cos টি আই ভেক্টর প্লাস সাইন টি জে ভেক্টর প্লাস টি ডিভাইডেড বাই 2 পাই কে ভেক্টর। বসিয়ে দিলাম এফ ভেক্টর অফ টি এর মানটা বসিয়ে দিলাম। এখন আমরা এখানে টি টেন্স টু 2 পাই অর্থাৎ টি এর মান 2 পাই বসিয়ে দিব। টি এর মান যদি 2 পাই বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, একটু আগে আমরা পেয়েছি যেটা করে দেখো এখানেও আমরা ক্যালকুলেশনটা করেছিলাম, তারপর আবার এখানেটা আলাদাভাবে যেহেতু করতে হবে করে দিচ্ছি cos 2 পাই, এখানে হচ্ছে আই ভেক্টর প্লাস সাইন 2 পাই, এখানে হচ্ছে জে ভেক্টর প্লাস 2 পাই ডিভাইডেড বাই 2 পাই, এখানে হচ্ছে কে ভেক্টর সমান এখানে পাবো হচ্ছে আই ভেক্টর প্লাস এখানে পাবো হচ্ছে কে ভেক্টর, আই ভেক্টর এবং কে ভেক্টর। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু সম্পূর্ণ। দেখো এখানে এফ ভেক্টর অফ 2 পাই ইকুয়াল টু পেলাম আই ভেক্টর প্লাস কে ভেক্টর, এবং এখানে পেলাম লিমিট টি টেন্স টু 2 পাই এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু পেলাম হচ্ছে আই ভেক্টর প্লাস কে ভেক্টর। যেহেতু দুটো মিলে গেছে সুতরাং আমরা লিখতে পারি যেহেতু লিমিট টি টেন্স টু 2 পাই এফ ভেক্টর অফ টি ইকুয়াল টু এফ ভেক্টর অফ 2 পাই, এফ ভেক্টর অফ 2 পাই, সুতরাং টি ইকুয়াল টু 2 পাই বিন্দুতে এফ ভেক্টর অফ টি অবিচ্ছিন্ন, যদি নট ইকুয়াল হতো তাহলে হতো বিচ্ছিন্ন। আশা করি বুঝতে পেরেছো। আরেকটি অঙ্ক আমাদের শেষ হলো।